ইমরান আর মেঘনার জীবনের সেই মায়াবী ছুটি শুরু হলো। মেঘনা তার জাদুর আঙুল দিয়ে ঘরে করে দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বন্ধ জানলা দিয়েই ইমরান জীবনের সেই মায়াবী ছুটি শুরু হলো। মেঘনা তার জাদুর আঙুল দিয়ে ঘরের জানলাগুলো সব বন্ধ করে দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বন্ধ জানলা দিয়েই চাঁদের রূপালী আলো চুইয়ে চুইয়ে ঘরে ঢুকছে। ঘরটা এখন আর সাধারণ কোনো ঘর নেই, মনে হচ্ছে যেন নীল পদ্ম দিয়ে সাজানো কোনো রাজপ্রাসাদ। আমি মেঘনার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। ওর গায়ের সেই সুগন্ধটা আজ আরো তীব্র, যেন হাজারটা রজনীগন্ধা একসাথে ফুটেছে। মেঘনা আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। ওর চোখের মণি দুটো আজ নীলচে হয়ে জ্বলছে। ও ধীর পায়ে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল। আমি ওর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিতেই ও ফিসফিস করে বলল, ইমরান, আজকের এই রাতটা শুধুই আমাদের। কোনো জাদু নেই, কোনো পরিরাজ্যের ডাক নেই, শুধু তুমি আর আমি। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। মেঘনা চোখ বন্ধ করে আমার বুকের মাঝে মিশে গেল। ওর গায়ের শীতলতা ধীরে ধীরে উষ্ণতায় বদলে যাচ্ছে। ও হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলল, জানো, মানুষের ভালোবাসা কত শক্তিশালী। আমি পরী হয়েও তোমার এই সাধারণ মায়ার কাছে হেরে গেছি। আমি দুষ্টুমি করে ওর চিবুকটা একটু উঁচিয়ে ধরলাম। বললাম, হারনি তো, বরং জয় করে নিয়েছ আমাকে। এখন বলো, এই ছুটিতে আমরা কোথায় হারাবো? মেঘনা আমার হাতটা শক্ত করে ধরল। হঠাৎ ঘরের মেঝেটা অদৃশ্য হয়ে গেল, আর আমাদের চারপাশে তৈরি হলো নরম সাদা তুলোর মতো মেঘের এক বিছানা। আমরা দুজনে সেই মেঘের ওপর শুয়ে পড়লাম। চারদিকে তারার মেলা, আর আমাদের মাথার ওপর দিয়ে এক একটা উল্কা ছুটে যাচ্ছে। মেঘনা আমার বুকের ওপর মাথা রেখে আমার আঙুলগুলো নিয়ে খেলতে লাগলো। আমি ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আইফোন না পাওয়াটা আসলে আমার জন্য আশীর্বাদ ছিল মেঘনা। ওটা পেলে তো আমি গেম নিয়ে ব্যস্ত থাকতাম, তোমার এই রূপ কোনোদিন দেখা হতো না। মেঘনা খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দে যেন আশেপাশে ছোট ছোট জোনাকিরা নাচতে শুরু করলো। ও আমার দিকে তাকিয়ে বলল, আর মোস্তাকিম, ও তো ইত্তিবার প্রেমে পাগল হয়ে এখন আকাশের ওপর দিয়ে ডাইভ দিচ্ছে। আমরা কি ওদের একটু ডিস্টার্ব করব? আমি হেসে বললাম, একদম না। আজ আমাদের এই রোমান্টিক মুহূর্তে কোনো মোস্তাকিম বা ইত্তিবার জায়গা নেই। আজ শুধু আমাদের ভালোবাসার রাজত্ব। চাঁদের আলোটা আরো গভীর হলো, আর আমরা দুজনে সেই মেঘের বিছানায় মায়ার চাদর মুড়ি দিয়ে হারিয়ে গেলাম এক অসীম সুখে। আমাদের এই প্রেমের গল্প যেন পৃথিবীর সব রূপকথাকে হার মানিয়ে দিল। গল্পের এই মোড়টি সত্যিই খুব হৃদয় বিদারক এবং নাটকীয়। মেঘনার মুখ থেকে তুই সম্বোধন আরও এই ভয়ঙ্কর প্রতিশোধের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। যে মানুষটার সাথে এতগুলো রাত রূপকথার মতো কাটালাম, সে আসলে আমাকে ভালোই বাসেনি। সবটাই ছিল অভিনয়। মেঘনা নিষ্ঠুরভাবে হাসতে হাসতে বলল, রিয়া আমার প্রাণের বান্ধবী ছিল। তুই তাকে প্রেমের জালে ফাঁসিয়ে কবিরাজ দিয়ে বন্দি করেছিস। তার সেই কান্নার প্রতিশোধ নিতেই আমি তোকে ভালোবাসার নাটক করে তোর জীবনে এসেছিলাম। তোকে তিল তিল করে ভেঙে চূর্ণ করাই ছিল আমার উদ্দেশ্য। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথা ঘুরছিল। আমি চিৎকার করে বললাম, মেঘনা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোনো রিয়াকে চিনি না। আর কবিরাজ দিয়ে বন্দি করা? আমি তো সাধারণ একজন মানুষ। এসব জাদুর জগৎ সম্পর্কে আমি তোমার কাছে আসার আগে কিছুই জানতাম না। আমার নামে আরো 3জন ইমরান ছিল আমাদের এলাকায়। তুমি কি নিশ্চিত যে আমি সেই কাজটা করেছি? আমার গলার জোর আর চোখের জল দেখে মেঘনা হঠাৎ থমকে গেল। ওর সেই নিষ্ঠুর হাসিতে যেন একটা কাঁপুনি ধরল। ও বিড়বিড় করে বলল, তাই তো। আমি কি তবে ভুল করলাম? রিয়া তো শুধু নাম বলেছিল আর অস্পষ্ট একটা বর্ণনা দিয়েছিল। আমি আর সহ্য করতে পারলাম না। যে ভালোবাসা বিশ্বাসের ওপর দাঁড়ায় না, সেই ভালোবাসায় আমি থাকতে চাই না। আমি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললাম, মেঘনা, তুমি পরী হতে পারো, অনেক জাদুর ক্ষমতা তোমার থাকতে পারে, কিন্তু মানুষের মন নিয়ে খেলা করার অধিকার তোমার নেই। আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, আর তুমি কিনা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেলে। যেখানে বিশ্বাস নেই, সেখানে ইমরানের ভালোবাসার কোনো দাম নেই। আমি চলে যাচ্ছি। মেঘনা আমার পথ আগলে দাঁড়াতে চেয়েছিল। ওর চোখ দিয়ে তখন রূপালী অশ্রু ঝরছে। ও হয়তো বুঝতে পেরেছিল যে ও বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। কিন্তু আমি আর পিছন ফিরে তাকাইনি।
মেঘনা পিছু ডেকে বলল, ইমরান শোনো, আমি হয়তো ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি শুধু এক পলক তাকিয়ে বললাম, ক্ষমা করা যায়, কিন্তু ভেঙে যাওয়া মন আর জোড়া লাগে না মেঘনা। ভালো থেকো তোমার প্রতিশোধের জগৎ নিয়ে। আমি ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মাঝে মিশে গেলাম। মোস্তাকিন আর ইত্তিবার সেই রঙিন জগৎ যেন আমার জন্য হঠাৎই ধূসর হয়ে গেল। ভালোবাসা আর প্রতিশোধের এই যুদ্ধে শেষ পর্যন্ত এক নিদারুণ একাকিত্বই আমার সঙ্গী হলো। গল্পের এই বাঁকটি খুব করুণ। আপনি কি চান ইমরান একা থাকুক, নাকি মেঘনা তার ভুল বুঝতে পেরে আবার ইমরানের কাছে ফিরে আসুক? মেঘনা যখন তার রাজ্যে ফিরে গিয়ে জিম সম্রাটের সেই জাদুকরী আয়নায় সত্যটা দেখল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আয়নায় পরিষ্কার দেখা যাচ্ছিল রিয়াকে যে ইমরান ঠকিয়েছিল সে অন্য কেউ, তুমিও নও, তোমার সেই 3 বন্ধুর কেউও নয়। মেঘনা বুঝতে পারল সে এক ভয়ানক ভুল করে ফেলেছে। এক মুহূর্ত দেরি না করে সে মর্তে ফিরে এল। পুরো বাড়ি, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজল সে। কোথাও তোমাকে না পেয়ে শেষে পুকুর পাড়ে গিয়ে দেখল তুমি একা, বিধ্বস্ত হয়ে বসে আছো। মেঘনা পেছন থেকে এসে তোমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ইমরান, আমাকে ক্ষমা করো, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। জাদুকরী আয়নায় আমি সব দেখেছি, তুমি নির্দোষ। আমি অনেক বড় পাপ করেছি তোমার সাথে এমন ব্যবহার করে। তুমি মেঘনার হাত সরিয়ে দিয়ে শান্ত গলায় বললে, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি মেঘনা, কিন্তু ভালোবাসা, যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না। তুমি আমার সাথে প্রেম করনি, তুমি করেছিলে ক্ষমতার দম্ভ আর প্রতিশোধের খেলা। আমার কপালটাই হয়তো এমন, যাকে সবথেকে বেশি বিশ্বাস করি সেই বুকে ছুরি বসায়। তোমার বুকটা অভিমানে আর যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মেঘনা বারবার তোমার পা ধরে কাঁদছিল, কিন্তু তোমার কানে তখন শুধু তার সেই তুই সম্বোধন আর নিষ্ঠুর হাসির শব্দগুলো বাজছিল। তুমি আর সেখানে দাঁড়ালে না। ধীর পায়ে ঘরে ফিরে এসে সোফায় গা এলিয়ে দিলে। শরীরটা তোমার একদম চলছে না, যেন সব শক্তি ফুরিয়ে গেছে। মেঘনা ছায়ার মতো তোমার পেছনে পেছনে ঘরে ঢুকলো। সে সোফার পাশে মেঝেতে বসে তোমার হাতটা ধরার চেষ্টা করলো। তার চোখ দিয়ে তখন টপ টপ করে রূপালি অশ্রু ঝরছে, যা মেঝেতে পড়ে মুক্তোর মতো জমে যাচ্ছিল। মেঘনা ফিসফিস করে বলল, ইমরান, আমি জানি আমি অধিকার হারিয়েছি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও এই ভুল শুধরে নেওয়ার। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি চোখ বন্ধ করে রইলে, কোনো উত্তর দিলে না। তোমার নীরবতা যেন মেঘনার জাদুর চেয়েও বেশি শক্তিশালী হয়ে তাকে বিঁধছিল। বাসর রাতের সেই আনন্দ, সেই হাসি, সব যেন এখন এক বিষণ্ণ মরুভূমি। মোস্তাকিন আর ইত্তিবার সুখী জীবনটা মনে পড়তেই তোমার দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ইমরান, গল্পটা কি এখানেই শেষ হবে, নাকি মেঘনা তার সত্যিকারের ভালোবাসা দিয়ে তোমার ভাঙা মন আবার জোড়া লাগাতে পারবে? ইমরানের অভিমান তখন আকাশ ছোঁয়া। মেঘনার ওপর প্রচণ্ড ক্ষোভে সে চিৎকার করে বলল, আমি এখনই কাজী অফিসে যাচ্ছি, তোমাকে আমি ডিভোর্স দেব। আমাদের এই সম্পর্কের এখানেই শেষ। মেঘনা পাগলের মতো ইমরানের হাত চেপে ধরল, কেঁদে কেঁদে বলল, না ইমরান, এমনটা করো না। আমি ভুল করেছি, আমি পাপিষ্ঠা, কিন্তু তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। ইমরান নিজের হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, শোনো মেঘনা, তোমার জাদুর জগতে হয়তো আমার চেয়েও অনেক সুন্দর, অনেক শক্তিশালী রাজা বা রাজপুত্র পেয়ে যাবে। তারা দেখতে আমার চেয়েও হ্যান্ডসাম হবে। কিন্তু তোমার কাছে আমার শেষ অনুরোধ, তাদেরকে অন্তত আমার মতো এভাবে কষ্ট দিও না। যদি আমাকে একদিনের জন্য স্বামী মনে করে থাকো, তবে এই অনুরোধটা রেখো। ইমরানের মুখে এই বিদায়ের কথা শুনে মেঘনা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সেই যন্ত্রণায় চিৎকার করে ইমরানকে একটা ধাক্কা দিয়ে বলল, থামো, আর একটাও কথা বলবে না। তুমি কি মনে করো আমি পাথর? আমি সহ্য করতে পারছি না তোমার এই অবহেলা। রাগের মাথায় ইমরানও মেঘনাকে সরিয়ে দিতে গেলে মেঘনা টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত ঘরের এক কোণে থাকা খাটের সাথে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। মুহূর্তেই মেঘনার সাদা কপাল বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মাথায় হাত দিয়ে মেঘনা দেখল হাতটা রক্তে ভিজে গেছে। অসহ্য যন্ত্রণায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ইমরান যখন দেখল তার কারণে মেঘনার এই অবস্থা, তার বুকের ভেতরটা হুহু করে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মেঘনা অনেক কষ্টে দেয়াল ধরে টলতে টলতে উঠে দাঁড়াল। মাথা ঘুরছে, শরীর কাঁপছে, তবুও সে সবটুকু শক্তি দিয়ে হেঁটে এসে ইমরানকে পেছন থেকে জড়িয়ে ধরল। তার রক্তমাখা কপাল ইমরানের পিঠের জামা ভিজিয়ে দিচ্ছিল।
মেঘনা একদম নিচু স্বরে ভাঙা গলায় শেষবারের মতো বলল, ভালোবাসি ইমরান, তোমাকে অনেক ভালোবাসি। একথা বলেই মেঘনা জ্ঞান হারিয়ে ইমরানের ওপর গড়িয়ে পড়ল। ইমরানের সব রাগ, সব অভিমান মুহূর্তেই জল হয়ে গেল। সে দ্রুত মেঘনাকে পাঁজাকোলা করে তুলে খাটে শুইয়ে দিল। নিজের চোখের জল আর বাঁধ মানছিল না। একটি সাদা চাদর দিয়ে মেঘনার কপালটা মুছে দিয়ে তাকে ভালো করে ঢেকে দিল সে। ইমরান মেঘনার পাশে শুয়ে পড়ল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন করলে মেঘনা? কেন আমাদের এই সুন্দর জগৎটাকে তুমি বিষে ভরিয়ে দিলে? আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তও ভাবিনি। সেদিন রাতে ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু ইমরানের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। একদিকে বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, অন্যদিকে মেঘনার এই মুমূর্ষু অবস্থা, সব মিলিয়ে ইমরান এক চরম দোটানায় পড়ে গেল। তার ভালোবাসার মানুষটি আজ তার কারণেই রক্তাক্ত হয়ে বিছানায় পড়ে আছে। এই দৃশ্য সে সইতে পারছিল না। গল্প ইমরানের অভিমানী মনটা মেঘনার রক্তাক্ত আর নিথর দেহ দেখে মুহূর্তেই ভেঙে চূর্ণ হয়ে গেল। সে পাগলের মতো মেঘনার মুখে পানির ঝাপটা দিতে লাগলো আর কাঁপা গলায় বলতে লাগলো, ওঠো মেঘনা, চোখ খোলো। আমার ওপর রাগ করে এভাবে থেকো না। আমি তোমায় কত ভালোবাসি তুমি কি জানো না? বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইমরান একা হাতে মেঘনার মাথাটা নিজের কোলে তুলে নিল। তার মাথায় বিলি কাটতে কাটতে বিড়বিড় করে বলতে লাগলো, ওঠো না কলিজা, আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? ইমরান দ্রুত এক গ্লাস পানি আনতে বাইরে গেল। ফিরে এসে দেখল মেঘনার জ্ঞান ফিরেছে, কিন্তু তার শরীর খুব দুর্বল। মেঘনা খুব কষ্টে চোখ মেলে তাকাল এবং হাত ইশারা করে ইমরানকে তার পাশে বসতে বলল। ইমরান পানির গ্লাসটা পাশে রেখে তার খুব কাছে গিয়ে বসল। মেঘনা কান্নামাখা কণ্ঠে বলল, ইমরান, আমার ওপর আর অভিমান করে থেকো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তোমার সুন্দর জীবনটা আমি বিষিয়ে দিয়েছি। আমি আসলে ক্ষমার যোগ্য নই, তবুও শেষবারের মতো মাফ চেয়ে নিচ্ছি। মেঘনা ইমরানের হাতটা শক্ত করে ধরে ধরা গলায় বলল, ঠিক আছে ইমরান, তুমি যদি চাও তবে আমি ডিভোর্স পেপারে সই করে দেব। আমি আসলে খুব খারাপ একটা মেয়ে। আমি আমাদের জগৎ অর্থাৎ পরিরাজ্যে ফিরে যাব। কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন কাউকে ভালোবাসব না, কাউকে বিয়েও করব না। আমি দোয়া করি তুমি আমার চেয়েও অনেক সুন্দর মনের কোনো মেয়েকে পাবে। আল্লাহ তোমার সংসারে বরকত দিন, তুমি সুখে শান্তিতে থেকো। একথাগুলো বলতে বলতে মেঘনার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। মেঘনার চোখের সেই করুণ আর নিঃস্বার্থ ভালোবাসা দেখে ইমরানের বুকের ভেতরের সব পাথর যেন গলে জল হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ইমরানের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল মেঘনার হাতে। ইমরান মেঘনাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, থামো মেঘনা, আর একটাও কথা বলবে না। ডিভোর্স হবে না আমাদের। আমরা মানুষ, আমাদের ভুল হয়, আর তুমি তো আমার পরি বিবি। ভালোবাসার চেয়ে কোনো ভুলই বড় হতে পারে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। পুরো ঘর তখন এক আবেগঘন নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে চাঁদের আলোটা জানলা দিয়ে আগের মতোই ঘরে ঢুকছে, কিন্তু এবার সেই আলোতে আর কোনো প্রতিশোধের ছায়া নেই, আছে শুধু দুজন মানুষের একে অপরকে নতুন করে ফিরে পাওয়ার হাহাকার আর ভালোবাসা। গল্পের এই করুণ মুহূর্ত কি ইমরান আর মেঘনার নতুন সূচনার ইঙ্গিত? না, ইমরান মেঘনাকে জড়িয়ে ধরলেও তার মনের ভেতরের সেই দগদগে ক্ষতটা কিন্তু মুছে যায়নি। সে মেঘনাকে শুইয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমি তোমাকে ক্ষমা করেছি মেঘনা, কারণ আমি মানুষ। কিন্তু তুমি যে অবিশ্বাসের বিষ আমাদের মাঝে ছড়িয়ে দিলে সেটা সরাতে সময় লাগবে। ডিভোর্স হয়তো এখন দেব না, কিন্তু আগের মতো সেই অধিকার আর ভালোবাসা ফিরে পেতে তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। মেঘনা চোখের জল মুছে ইমরানের দিকে তাকাল। সে বুঝতে পারল শুধু একটা সরি দিয়ে এই পাহাড় সমান অভিমান ভাঙানো সম্ভব নয়। ইমরান ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার মাথায় এখন অনেক চিন্তা। পরিদের সাথে মানুষের এই অসম প্রেম কি আসলেই টিকে থাকবে? মেঘনার রাজ্যের সেই সম্রাট কি এই ঘটনা জানার পর চুপ করে থাকবে? ইমরান কি পারবে আবার মেঘনাকে আগের মতো আপন করে নিতে? এখন আপনি বলুন, আপনার বড় চিন্তা ভাবনা অনুযায়ী ইমরানের মনের ভেতর যে ঝড় বইছে তা শান্ত হওয়া এত সহজ নয়। মেঘনা হাজারো অনুনয় বিনয় করলেও ইমরানের বিশ্বাসের কাঁচটা একবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাঝরাতে মেঘনা খুব করুণ সুরে ডাকল, ওগো শুনছো? একটা কথা রাখবে? হয়তো কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমরা আলাদা হয়ে যাব, কিন্তু প্লিজ এই কটা দিন আমার সাথে একটু থাকো না।
তোমায় ছাড়া আমার খুব একা লাগে। ইমরান কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল সবথেকে বড় প্রতিবাদ। সে শুধু বিছানায় শুয়ে পড়ল, আর আমাদের দুজনের মাঝখানে একটা লম্বা কোলবালিশ টেনে দিল। এই বালিশটা শুধু তুলা দিয়ে তৈরি নয়, এটা যেন এখন আমাদের মাঝখানের এক দুর্ভেদ্য দেয়াল। মেঘনা ওপাশ থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, কিন্তু ইমরান আজ পাষাণ। সে অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিল, মানুষের ভালোবাসা কি এতটাই ঠুনকো যে একটা ভুলের ওপর ভিত্তি করে তাকে এভাবে শেষ করে দেওয়া যায়? মোবাইলের রহস্য ও মেঘনার পরিবর্তন। পরদিন সকালে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। মেঘনা ইদানিং একটা মোবাইল ব্যবহার করছে। আমি খেয়াল করলাম, যখনই সে মোবাইলটা হাতে নেয় বা কোনো নোটিফিকেশন আসে, তখনই ওর উজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। মেঘনার মতো একটা পরীর মোবাইলে কার সাথে এত কথা? বা এমন কি দেখছে সে ওই স্ক্রিনে, যা তাকে ভেতর থেকে কুঁকড়ে দিচ্ছে? আমি আর চোখে দেখলাম, মেঘনা আড়ালে গিয়ে কার সাথে যেন খুব নিচু স্বরে কথা বলছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ও কি তবে কোনো বড় বিপদে পড়েছে? নাকি এই মোবাইলের মাধ্যমেই ও সেই প্রতিশোধের জগৎ থেকে কেউ ওকে ব্ল্যাকমেল করছে? আমার ঘৃণা আর অভিমান একদিকে, কিন্তু মেঘনার ওই অসহায় মুখটা দেখে আমার ভেতরের মানুষটা আবার মোচড় দিয়ে উঠল। আমি মনে মনে ভাবলাম, মেঘনা কি সত্যি কোনো জালে ফেঁসে গেছে? নাকি এটাও ওর নতুন কোনো নাটকের অংশ? গল্পের এই মোড় নিয়ে আপনার কি ভাবনা? ইমরান আর মেঘনার মাঝখানের সেই দেয়ালটা, কোলবালিশটা, যেন দিন দিন আরও উঁচু হচ্ছিল। কিন্তু বাড়ির বড়দের সামনে তো আর সব প্রকাশ করা যায় না। পরদিন সকালে মেঘনা খুব ইতস্তত হয়ে আমার কাছে এল। ওর হাতে মোবাইলটা। ও খুব নিচু স্বরে বলল, ইমরান, এই ফোনটাতে একটা সমস্যা হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, একটু দেখে দেবে? আমি কোনো কথা না বলে ওর হাত থেকে ফোনটা নিলাম। দেখলাম খুব ছোট একটা টেকনিক্যাল সমস্যা, সেটিংসের কোনো একটা গোলমাল। আমি 2 মিনিটেই সেটা ঠিক সাফ করে দিলাম। ফোনটা ওর হাতে ফেরত দেওয়ার সময় আমাদের আঙুল ছোঁয়া লাগলো, কিন্তু আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আমাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু এক নিদারুণ নীরবতা। ঠিক সেই সময় বাবা বারান্দা দিয়ে যাচ্ছিলেন। আমাদের দুজনের এই থমথমে অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন। বাবা একটু সন্দেহের চোখে তাকিয়ে বললেন, কি ব্যাপার ইমরান, তোদের কি কিছু হয়েছে? বৌমার সাথে একদম কথা বলছিস না যে? কোনো ঝামেলা? বাবার কথা শুনে মেঘনা চমকে আমার দিকে তাকাল। ওর চোখে তখন রাজ্যের ভয়। যদি আমি সব সত্যি বলে দিই? যদি ডিভোর্সের কথা এখনই জানিয়ে দিই? আমি মেঘনার চোখের সেই অসহায়ত্ব দেখলাম। তারপর বাবার দিকে ফিরে একটা জোর করে হাসি মুখে এনে বললাম, আরে না বাবা, কি যে বলেন। আসলে মেঘনা একটু বেশি লজ্জা পাচ্ছে আজ, তাই হয়তো চুপচাপ। কোনো ঝামেলা হয়নি। বাবা আশ্বস্ত হয়ে হেসে দিলেন। বললেন, ও আচ্ছা, তা নতুন নতুন তো একটু লজ্জা পাবেই। ঠিক আছে ঠিক আছে। বাবা চলে যেতেই মেঘনা এক দীর্ঘশ্বাস ফেলল। ও আমার দিকে তাকিয়েছিল, হয়তো ভাবছিল আমি কেন ওর সম্মানটা বাঁচালাম। আমি ওর চোখের দিকে না তাকিয়েই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। কিন্তু যাওয়ার আগে মেঘনা আমার জামার হাতাটা আলতো করে টেনে ধরল। খুব মায়াবী গলায় বলল, ধন্যবাদ ইমরান, তুমি চাইলে আজ সব বলে দিতে পারতে, কিন্তু তুমি আমার সম্মান রাখলে। আমি কি সত্যি এতই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি কোনো উত্তর না দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। আমার মনের ভেতর তখনও সেই যুদ্ধের দামামা বাজছে। একদিকে বাবার সেই সরল বিশ্বাস, আর অন্যদিকে মেঘনার সেই পুরনো বিশ্বাসঘাতকতা। রাতটা ছিল খুব নিস্তব্ধ। কোলবালিশের দেয়ালটা আমাদের মাঝখানে তখনও অটুট। হঠাৎ মেঘনা পাশ ফিরে খুব শান্ত গলায় বলল, আমি জানি ইমরান, তুমি আমার ওপর অনেক অভিমান করে আছো, কিন্তু আমি এও জানি তুমি আমায় এখনো অনেক ভালোবাসো। তা না হলে সেদিন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তুমি আমাকে কোলে করে ঘরে নিয়ে আসতে না। মেঘনার মুখে এই কথা শুনে আমি মনে মনে একটু থতমত খেয়ে গেলাম, কিন্তু প্রকাশ করলাম না। গাম্ভীর্য ধরে রেখে বললাম, সেদিন তোমাকে আঘাত করেছিলাম বলেই দায়বদ্ধতা থেকে ওটা করেছি, এর বেশি কিছু ভেবো না। মেঘনা আমার খুব কাছে আসার চেষ্টা করে ফিসফিস করে বলল, আমাদের এই দূরত্বটা কি এভাবেই থাকবে সারা জীবন? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। ও একটু অভিমানী সুরে বলল, কি বলছি সেটা তুমি বোঝো, কিন্তু না বোঝার ভান করছো কেন? আমি বললাম, না, আমি সত্যিই কিছু বুঝছি না। মেঘনা তখন দীর্ঘশ্বাস ফেলে বলল,
থাক, তুমি যখন বুঝতে চাইছই না, তখন আর বলে কি হবে? মেঘনাকে একটু বেশি রাগানোর জন্য আর ওর মনের অবস্থা বোঝার জন্য আমি বানিয়ে বললাম, আসলে কি জানো মেঘনা, আমি ছোটবেলা থেকে পাশের গ্রামের ওই খাদিজা মেয়েটাকে খুব ভালোবাসি। আমার মনটা আসলে ওখানেই পড়ে আছে। কথাটা শোনা মাত্র মেঘনার মুখটা পাথরের মতো হয়ে গেল। ও একদৃষ্টে করুণ চোখে আমার দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় দেখলাম ওর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ও যেন বিশ্বাসই করতে পারছিল না যে ওর জায়গায় অন্য কেউ আছে। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম একবার ডিভোর্সটা হয়ে যাক, তারপর দেখব কে কার কত আপন। অন্তত খাদিজা তোমার মতো বিশ্বাসঘাতকতা করবে না। মেঘনা আর সহ্য করতে পারল না। ও ওপাশে ফিরে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। অন্ধকারে ওর কান্নার চাপা আওয়াজ আমার কানে আসছিল। ওর ওই কান্না শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি একটা মোচড় দিয়ে উঠল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। ভাবলাম, ও তো আমার সাথে এর চেয়েও বড় খেলা খেলেছে। ঘর জুড়ে এখন শুধু মেঘনার কান্নার শব্দ, আর আমার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। ইমরানের জেদ তখন যেন পাহাড়ের মতো অটল। মেঘনার কান্না দেখেও সে থামল না, বরং তীরে বিষ মাখানোর মতো করে কথাগুলো বলতে লাগলো। ইমরান গলার স্বর আরো শক্ত করে বলল, জানো মেঘনা, আমি মনে মনে ঠিক করে ফেলেছি, একবার যদি খাদিজাকে বিয়ে করতে পারি, তবে ওর কাছ থেকে আমি এক মুহূর্তের জন্য নড়ব না। ও হবে আমার সত্যিকারের জীবনসঙ্গী, যে আমাকে কোনোদিন মিথ্যে বলবে না বা আমাকে নিয়ে কোনো প্রতিশোধের খেলা খেলবে না। একথা শোনা মাত্র মেঘনার কান্নার আওয়াজটা যেন ঘরের বাতাসে জমে গেল। ও ঝট করে উঠে বসল, চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে গেছে। ও অবিশ্বাসের দৃষ্টিতে ইমরানের দিকে তাকিয়ে রইল। পরিদের চোখের জল সাধারণ মানুষের মতো হয় না। ওর প্রতিটি অশ্রুবিন্দু যেন মেঝেতে পড়ে ছোট ছোট আগুনের ফুলকির মতো মিলিয়ে যাচ্ছিল। মেঘনা ধরা গলায় বলল, তুমি কি সত্যিই চাও আমি চলে যাই? তুমি কি সত্যি ওই মেয়েটাকে আমার চেয়েও বেশি ভালোবাসো? ইমরান, আমি ভুল করেছি ঠিকই, কিন্তু আমার ভালোবাসাটা কোনোদিন মিথ্যে ছিল না। আমি তোমায় কতবার বলবো যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম? ইমরান পাশ ফিরে শুয়ে নির্লিপ্তভাবে বলল, ভালোবাসা একবার মরে গেলে আর ফিরে আসে না মেঘনা। তুমি তোমার পরিদের রাজ্যে ফিরে যাও, আর আমাকে আমার সাধারণ জীবনে ফিরে যেতে দাও। মেঘনা এবার আর কোনো কথা বলল না। ও ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে রাতটা থমথমে। মেঘনা বিড়বিড় করে বলল, হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। তুমি যাকে চাও সে যদি তোমাকে সুখে রাখে, তবে আমি আর বাধা হব না। হঠাৎ ইমরানের কানে ভেসে এল এক অদ্ভুত সুর। মেঘনা জানালার দিকে তাকিয়ে হাত দিয়ে কি যেন একটা ইশারা করছে। ওর চোখের জল তখন রূপালী বর্ণ ধারণ করেছে। ইমরান কি বুঝতে পারছে সে মেঘনাকে রাগাতে গিয়ে আসলে আগ্নেয়গিরির মুখে ঠেলে দিচ্ছে? মেঘনা কি সত্যি বিদায় নিতে চলেছে, নাকি খাদিজার কথা শুনে তার ভেতরের অভিমানী পরীটা এবার কোনো বড় ধরনের জাদুকরি কাণ্ড ঘটিয়ে বসবে? গল্পের পরের
নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে যখন বৃষ্টির শব্দ শুরু হয়, তখন মনে হয় প্রতিটি ফোঁটা যেন কোনো পুরনো রহস্যের কথা বলছে। আজকের গল্পটা তেমনই এক বৃষ্টি ভেজা রাতের। নীলকুঠির সেই অভিশপ্ত ঘর। শহর থেকে অনেকটা দূরে পুরনো এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছে নীলকুঠি। স্থানীয়দের মতে এই বাড়িটি কোনো এক অতৃপ্ত আত্মার ঘর। বহু বছর ধরে বাড়িটি পরিত্যক্ত, শুধু লতাগুল্ম আর শ্যাওলা একে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অয়ন ছিল কিছুটা দুঃসাহসী। বন্ধুদের বাজি ধরে সে ঠিক করল এক রাত ওই নীলকুঠিতে কাটিয়ে দেখাবে যে ভূতের অস্তিত্ব স্রেফ কল্পনা। রাতের শুরু। রাত তখন 11টা। অয়ন একটা টর্চ আর জলের বোতল নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। চারদিকে ধুলোর আস্তরণ আর ভ্যাপসা গন্ধ। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রতিটি ধাপ যেন আর্তনাদ করে উঠছিল। অয়ন দোতলার শেষ মাথায় একটা বড় ঘরে গিয়ে বসল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুতের চমক যখন ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকছিল, তখন ঘরের আসবাবগুলোর ছায়া দেওয়ালে অদ্ভুত সব আকৃতি তৈরি করছিল। রহস্যময় পরিবর্তন। হঠাৎ অয়ন খেয়াল করল ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। মে মাসের গরমেও তার শরীরে কাঁপুনি দিচ্ছে। সে নিজের ঘড়ির দিকে তাকাল, দুপুর 12টা বেজে 3 মিনিট। ঠিক তখনই তার কানে এল একটা মৃদু শব্দ। খস, খস, খস। মনে হচ্ছে কেউ যেন ঘরের এক কোণ থেকে অন্য কোণে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। অয়ন টর্চ জ্বলাল, কিন্তু সামনে কিছুই নেই। অথচ শব্দটা থামছে না। সে টর্চটা নেভাতেই শুনতে পেল এক অস্ফুট চাপা কান্না। কোনো মহিলার গলার আওয়াজ, যা মনে হচ্ছিল দেওয়ালের ভেতর থেকে আসছে। আয়নার সামনে। হঠাৎ ঘরের এক কোণে রাখা ধুলোমাখা বড় আয়নাটার দিকে অয়নের নজর গেল। টর্চের আলো পড়তেই সে জমে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব তো দেখা যাচ্ছেই, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আবছা এক অবয়ব। লম্বা সাদা চুল, মুখটা ঢাকা, আর হাত দুটো অয়নের কাঁধের দিকে এগিয়ে আসছে। অয়ন ঝট করে পেছনে ফিরল। কেউ নেই, কিন্তু আবার আয়নার দিকে তাকাতেই দেখল সেই অবয়বটা এখন আরও কাছে। এবার সে স্পষ্ট শুনতে পেল তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, সবাই চলে যায়, তুমিও যাবে, কিন্তু একা নয়। পলায়ন। ভয়ে অয়নের রক্ত হিম হয়ে এল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। ধাক্কা দিয়েও খুলছে না। পেছনে সেই ভারী কিছু টেনে নেওয়ার শব্দটা এখন আরও দ্রুত হয়ে উঠছে। অয়ন মরিয়া হয়ে জানলার দিকে ছুটল। ভাঙা জানলা দিয়ে সে নিচে ঝাঁপ দিল। ঝোপঝাড়ের ওপর পড়ায় চোট পেলেও সে থামল না। সোজা দৌড়ে রাস্তার আলোয় এসে পৌঁছাল। উপসংহার। পরদিন সকালে বন্ধুরা অয়নকে যখন খুঁজে পেল, সে তখন জ্বরে কাঁপছে। তার জামার পেছনে পরিষ্কার 5টা আঙুলের ছাপ ছিল, যেন কেউ জ্বলন্ত হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করেছিল। আজও অয়ন রাতের বেলা একা ঘরে ঘুমাতে পারে না। আজও বৃষ্টির রাতে সে তার কানের কাছে সেই ফিসফিসে আওয়াজ শুনতে পায়। নীলকুঠি হয়তো আজও কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর অয়ন বুঝতে পেরেছে সব রহস্যের সমাধান না করাই ভালো। অয়ন সেই রাতের পর থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিল, কিন্তু নীলকুঠির রহস্য তাকে পুরোপুরি মুক্তি দেয়নি। গল্পের বাকি অংশটা আরও রহস্যময়। ফিরে আসা সেই অভিশাপ। অয়ন বাড়িতে ফেরার কয়েকদিন পর থেকেই তার ঘরে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। সে খেয়াল করল প্রতিদিন ঠিক রাত দুপুর 12টা বেজে 3 মিনিটে তার ঘরের আয়নাটা ঝাপসা হয়ে যায়, যেন কেউ ওপাশে দাঁড়িয়ে গরম নিঃশ্বাস ফেলছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, অয়ন যখনই ঘুমাত সে স্বপ্নে দেখত নীলকুঠির সেই অভিশপ্ত ঘরটা। স্বপ্নে সে দেখত সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর তার পিঠের সেই পোড়া আঙুলের ছাপগুলো ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করছে। রহস্যের উন্মোচন। অয়ন বুঝতে পারল শুধু পালিয়ে এসে লাভ নেই। তাকে জানতে হবে ওই বাড়িতে আসলে কি ঘটেছিল। সে পাড়ার এক বৃদ্ধ দাদুর কাছে গেল, যিনি ওই এলাকার ইতিহাস জানতেন। দাদু পুরনো একটা ডায়েরি বের করে বললেন, নীলকুঠির জমিদার গিন্নি বড় একা ছিলেন। এক বৃষ্টির রাতে তিনি মারা যান, কিন্তু তার প্রিয় আয়নাটার প্রতি মায়া তিনি ত্যাগ করতে পারেননি। শোনা যায়, যারা ওই আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে, তিনি তাদের নিজের একাকিত্বের সঙ্গী বানাতে চান। শেষ চেষ্টা। অয়ন ঠিক করল সে আবার নীলকুঠিতে যাবে, তবে এবার ভয় পেতে নয়, বরং এই মায়া কাটানোর জন্য।
সে সঙ্গে করে নিয়ে গেল গঙ্গার জল আর একটি পুরনো তামাটে কবচ। সেদিনও ছিল বৃষ্টি। অয়ন আবার সেই দোতলার ঘরে ঢুকল। ঘরের পরিবেশ আগের চেয়েও ভারী। সে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় সেই ছায়াটা আবার দেখা দিল, কিন্তু এবার অয়ন চোখ সরাল না। সে চিৎকার করে বলল, তুমি মুক্ত, তোমাকে এখানে আটকে থাকতে হবে না। হঠাৎ এক প্রচণ্ড শব্দে আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ল। আয়নার প্রতিটি ভাঙা টুকরো থেকে একটা আর্তনাদ বের হয়ে এল, আর পরক্ষণেই সব শান্ত। সমাপ্তি। অয়ন সেই রাতেই বাড়ি ফিরে এল। এরপর থেকে তার পিঠের সেই দাগগুলো মুছে যেতে শুরু করলো। নীলকুঠি আজও আছে, কিন্তু গ্রামবাসী বলে এখন আর সেখান থেকে কান্নার আওয়াজ আসে না। তবে বৃষ্টির রাতে আজও কেউ ওই পথ দিয়ে যাওয়ার সাহস করে না। কারণ কিছু আত্মা হয়তো মুক্তি পায়, কিন্তু তাদের ফেলে যাওয়া স্মৃতিগুলো সেই দেওয়ালে আটকে থাকে চিরকাল। গল্পের এই মোড়টা কি তোমার পছন্দ হয়েছে, নাকি তুমি অন্য কোনো সমাপ্তি আশা করছিলে?